এই মেয়ে, কি হয়েছে তোমার? এত রাতে পুকুর পাড়ে বসে কি করছো? আমি তো এখানে আমার স্বামীর জন্যই অপেক্ষা করছি। থাক, ওনার কাছে যাবার দরকার নেই। আমার তার কথা শুনে কেমন যেন লাগছে। আরে, মেয়েটি তো পুকুরে ঝাঁপ দিল। চলো, আমরা এখান থেকে চলে যাই। কি বলছো তুমি? মেয়েটিকে না বলছি আমরা এখান থেকে কিভাবে যাই? বাঁচাও, বাঁচাও, বাঁচাও! না না, যেও না। সে ইচ্ছা করে পানিতে ঝাঁপ দিল, আর এখন বাঁচাও বাঁচাও করছে। কেমন যেন খটকা লাগছে আমার। অত কিছু ভাবার সময় নেই এখন। মেয়েটিকে বাঁচাতে হবে। তুমি এই ঘাটে দাঁড়িয়ে থাকো। এ কথা বলে রকি সেই পুকুরে ঝাঁপ দিল সেই মেয়েটিকে বাঁচাতে। কিন্তু কিছুক্ষণ পর পুকুরে তাদের কাউকে আর দেখা গেল না। এটা দেখে মিতালি ভীষণ ভয় পেয়ে গেল। ওগো, তুমি কোথায় গেলে? উঠে এসো। মজা করো না আমার সাথে। আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। ফিরে এসো বলছি। যতই ডাকাডাকি করিস না কেন, তাকে যে আর তুই খুঁজে পাবি না। সে এখন আমার হাতে বন্দি। কে তুমি? আমার স্বামীকে ছেড়ে দাও। সে তো তোমাকে বাঁচাতে গিয়েছিল, আর এখন তুমি তাকেই মেরে ফেলবে। আমি কি জানতে চাস? তবে দেখ আমি কে। ওরে বাবা গো, এ তো দেখি পেতনি। মিতালি দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। তারপর ঘরে ফিরে তার স্বামীর জন্য ভীষণ কান্না করতে লাগলো। হায় খোদা, কেন যে আমি ওকে নিয়ে রাতের বেলায় বাইরে যেতে গেলাম, কে জানে। এখন আমি কিভাবে ওই পেতনির হাত থেকে তাকে রক্ষা করব? পরের দিন ঠিক একই সময় ইস, আজকে শহর থেকে ফিরতে অনেক রাত হয়ে গেল। নিশি রাতে চাঁদ উঠেছে, খুবই সুন্দর। চাঁদের আলোয় রাস্তাঘাট বেশ ভালোই দেখা যাচ্ছে। এই ছেলে, তোর ঝোলাই কি আছে রে? কে 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 তুমি? এই রাতের বেলা একা একটা মেয়ে মানুষ পুকুর ঘাটে পানির মধ্যে পা দিয়ে কি করছো? সে আমি যাই করি না কেন, তোর কাছে কি আছে তুই তাই বল আমায়। আমার ঝোলায় অনেক সুন্দর সুন্দর শাড়ি রয়েছে গো। নেবে নাকি শাড়ি? আমি বাবু বাকিতে বিক্রি করি না, টাকা দিতে হবে কিন্তু। দেব, দেব। আগে শাড়িগুলো বের করে আমায় দেখা দেখি। এই যে, দেখো শাড়িগুলো। মোহন পেতনিকে শাড়ি দেখাতে গিয়ে খেয়াল করলো পেতনির পা দুটো উল্টো দিকে। এটা দেখে মোহন ভীষণ ভয় পেল। এ কি? আমি তো জানতাম ভূত পেতনিদের পা উল্টো দিকে থাকে। তবে কি এটা পেতনি? না বাবা, আমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। মোহন এসব কথা ভেবে তাড়াতাড়ি শাড়িগুলো নিয়ে চলে যেতে লাগলো। এই ছোড়া, তোর এত বড় সাহস! তুই আমাকে শাড়ি না দিয়েই চলে যাচ্ছিস? দাঁড়া, দাঁড়া বলছি। পেতনি তার লম্বা হাত দিয়ে মোহনকে ধরতে গেল, কিন্তু পারল না। মোহন পুকুর পাড়টা পেরিয়ে বলতে লাগলো, আজ খুব জোর বেঁচে গেছে বাবা। আমি কিনা শেষে ভূতের কাছে গেছিলাম কাপড় বিক্রি করতে। কি হয়েছে মিতালি? তাড়াতাড়ি আসতে খবর পাঠালি, কিছু কি ঘটেছে?
হ্যাঁ মা, তোমাদের জামাইকে ওই পুকুর ঘাটের পেতনি বন্দি করেছে। কি বলছিস? এই ঘাটে এখনো সেই পেতনিকে দেখা যায়? হ্যাঁ, অনেক বছর আগের কথা। মিনুর স্বামী ওকে নিশিরাতে এই পুকুরটাতে ডুবিয়ে মেরেছিল। তাই নিশিরাতে মাঝে মাঝে মিনুকে ওই পুকুর ঘাটে দেখা যেত। কিন্তু মা, ও আমার স্বামীকে কেন নিয়ে গেল? ও তার কি ক্ষতি করেছিল? সেটা তো ওই ভালো জানে, তুই অত ভাবিস না। আজ রাতেই আমি কিছু একটা করব। মা, সন্ধ্যা তো হয়ে গেল, চলো যাই। হ্যাঁ হ্যাঁ, চল যাই। মা, আমার কিন্তু ভীষণ ভয় করছে, যদি ওই পেতনি আমাদের কোনো ক্ষতি করে। বেঁচে থাকতে মিনু অনেক ভালো মেয়ে ছিল, কিন্তু তার দুষ্টু স্বামী তাকে বাঁচতে দিল না। তুই অত ভয় পাস না, সে আমাদের কোনো ক্ষতি করবে না। কিন্তু মা, কোথায় সেই পেতনি? এখানে তো কাউকেই দেখছি না। তার মানে ও আজকে আসবে না? কেন মা? ও শুধু নিশিরাতেই আসবে। চল, আমরা ফিরে যাই। কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। এখন বাড়ি ফিরে চল। ওরা তখন বাড়ি চলে গেল। পরের দিন আবারও তারা অপেক্ষা করছিল। মা, আজকে চাঁদ উঠেছে, তার মানে মিনুর আত্মা আজকে আসবে। তবে আর দেরি কিসের, তাড়াতাড়ি চলো। ওই তো, পেতনিটা একটা মেয়ের রূপ নিয়ে পুকুর ঘাটে বসে আছে। মিনু, কেমন আছিস মা? কে? তুই আমার নাম জানলি কি করে? তুই আমাকে ভুলে গেলেও আমি তোকে ভুলিনি। আমি তোর মালিনী আন্টি। তোমাদের সবার কথা আমার মনে আছে। তুই রকিকে কেন বন্দি করেছিস? ও তো তোর সাথে খারাপ কিছুই করেনি। ছেড়ে দে মা ওকে। ওর একটাই দোষ, ও একটা ছেলে মানুষ। আমি সব ছেলেদের মেরে আমার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। সবাই তো কোনো দোষ করেনি, তোর স্বামী শুধু তোর সাথে খারাপ করেছে। শাস্তি যদি পেতেই হয় তবে ওই পাবে, অন্য সব ছেলেরা নয়। ওকে আমি কোথায় পাবো? ও তো আমাকে মরার পর ভুলেও এই পুকুর ঘাটে আসে না। আর আমার আত্মা এই পুকুর ঘাটেই বন্দি, এর বাইরে আর কোথাও যেতে পারে না। আমি তোর স্বামীকে তোর কাছে এনে দেব, যদি তুই আমার মেয়ে জামাইকে ছেড়ে দিস। আচ্ছা, তবে এনে দে, তারপর আমি ওকে ছাড়বো। চল মা। এ তুমি কি করলে মা? আমরা মিনুর স্বামীকে তার কাছে কিভাবে নিয়ে যাব? সে তো কখনোই পুকুর ঘাটে যেতে চাইবে না। ওইসব তুই আমার উপর ছেড়ে দে। ওর মতো লোভী ছেলেকে কিভাবে ওই পুকুর ঘাটে আনতে হবে সেটা আমার ভালো করে জানা আছে। তারপর মা মেয়ে চলল মিনুর স্বামীর কাছে, তাদের বাড়িতে। বাবা রতন, বাড়িতে আছো? কে এই রাতের বেলা আমাকে ডাকে? কে? কি চাই? আমরা বলুন, কি হয়েছে? একটা কথা বলতে এলাম তোমাকে। কি কথা? মিনু মারা যাবার পর তার আত্মা যে ওই পুকুর ঘাটে ঘুরে বেড়ায়, এটা কি তুমি জানো? হ্যাঁ, লোকে বলে শুনেছে, নিজের চোখে কখনো দেখিনি। সে কেন ঘুরে বেড়ায় জানো? তার কাছে লুকানো অনেক অর্থ সম্পদ রয়েছে, সেইগুলো সে তোমাকে দিতে চায়। তোমাকে সেইগুলো দিতে পারলেই তার আত্মা মুক্তি পাবে। মালিনীর কথা শুনে রতনের অনেক লোভ হয়। আপনি সত্যি বলছেন? তাহলে এখনই আমি যাব তার কাছে। হ্যাঁ হ্যাঁ, চলো, এখনো সে তোমার জন্য অপেক্ষা করছে। তারপর তারা তিনজন একসাথে সেই পুকুর ঘাটে যায়। ওগো, তুমি আমার জন্য অর্থ সম্পদ রেখেছো, তবে তাড়াতাড়ি আমাকে সেগুলো দিয়ে দাও। তুই এসেছিস তবে? তোকে আমি আমার বাবা বাড়ি থেকে অর্থ সম্পদ এনে দিতে পারিনি বলে তুই আমাকে এই পুকুরে ডুবিয়ে মেরেছিলি।
সেই অর্থ সম্পদের লোভ তোর এখনো কাটেনি। আজকে তোকে ঠিক সেইভাবেই মারবো যেইভাবে তুই আমাকে মেরেছিলি। না না, আমি অনেক বড় ভুল করেছি, আমাকে মারবে না, যেতে দাও। তোকে ছেড়ে দিলে তুই আবারও অন্য কোনো মেয়ের সাথে এমনটাই করবি। এ কথা বলে পেতনি রতনকে মেরে ফেলে। তারপর সে অনেক খুশি হয়ে বলতে থাকে, আজকে আমার আত্মা শান্তি পাবে। তোরা আমাকে সাহায্য করেছিস, তাই আমিও আমার কথা রাখবো। এই পুকুরের পেছনে গাছের সাথে আমি তোর স্বামীকে বেঁধে রেখেছি। এ কথা বলে পেতনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর কখনোই সেই পুকুর ঘাটে তাকে দেখা যায় না। আর এদিকে মিতালি সেই গাছটি থেকে তার স্বামীর বাঁধন খুলে নিয়ে তাকে নিয়ে বাড়ি চলে যায় আর সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।